যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দিয়েছি তারাও বিরাট ভুলটা করেছে। তারা আমাদের ঐক্যটা রক্ষা না করে বরং আমাদের মধ্যে আরও বিভেদ তৈরি করার জন্য তাদের নানা রকম কাজ করেছে। যদি আপনি সিম্পলি বলেন আমাদের অনেক আশাহত হয়েছে, আশাভঙ্গ হয়েছে। আবার আপনি যদি কম্পেয়ার করেন যে পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে পৃথিবীর বহু দেশে গৃহযুদ্ধ হয়েছে, পৃথিবীর বহু দেশে বিজয়ী হওয়ার পর বিজয়ীরা মারামারি শুরু করেছে। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে। নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষে অবস্থা নিয়ে ফেলে কিনা। বিএনপির জন্য ভালো হইতো যেটা, যে বাবা সব মানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ইলেকশনটা দাও। যদি বিএনপিটা করতো ইলেকশন আরো 6 মাস আগে হয়ে যেতে পারত। আচ্ছা, শেষ খেলাটা উনি আমাদের পক্ষে খেলেছেন, আমাদের পক্ষে শেষ দিনটা উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। এই দুই রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত বাস্তবসম্মত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমরা এক রেখায় আসতে পারবো না। আমরা এক রেখায় আসতে পেরেছিলাম বলে হাসিনার পরাজয় হয়েছিল। আমরা যদি এখন ভিন্ন রেখায় হাঁটি আমরা পরাজিত হব এরপরে। স্বাগত জানাচ্ছি বলো না বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। প্রায় প্রতিনিয়তই আমাদের রাজনীতি নিয়ে বেশ নরমে গরমে আলোচনায় সমালোচনায় নানাভাবেই আমাদের দেশে এখন রাজনীতি, নির্বাচন, ইন্টারিম সরকার, অনেক আলোচনা, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা, এবং সর্বশেষ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে যেন নিউ ইয়র্কে চলে গেল। বিশেষ করে 3টি রাজনৈতিক দলের 6 জন সেখানে উপস্থিত, এবং 5 আগস্টের পূর্বে যারা সরকারে ছিল সেই পতিত সরকারের যে আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্তারের উপরে ডিম নিক্ষেপ, এক ধরনের উত্তপ্ত ছড়ালো। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে, সেখানে একজন অ্যারেস্ট হয়েছে। সার্বিক অর্থে কীভাবে দেখেন, মানে আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি? আসলে তো রাজনীতি জিনিসটা এরকমই, আঁকা বাঁকা পথ, কখনো উত্তাপ, কখনো ঠান্ডা, কখনো স্থবির, কখনো উত্তেজনা। তো আসলে আমরা যেটা দেখছি যে এত বড় একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটা আমরা অনেক দিন থেকে তো আমরা বিতৃষ্ণ ছিলাম যে এই সরকার কিভাবে যাবে, নির্বাচন করে যাবে, অভ্যুত্থান করে যাবে। আমরা কিন্তু আন্দোলন রাজপথে অনেক হয়েছে, বড় বড় মহাসমাবেশ হয়েছে, ঢাকা ঘেরাও হয়েছে। সব আন্দোলনকে কিন্তু সরকার, মানে আওয়ামী লীগ সরকার লাঠি পেটা, গুলি, গ্যাস, গ্রেফতার, গুম, খুন দিয়ে দমিয়ে দিয়েছে। সর্বশেষ যে অভ্যুত্থানটা হয়েছে এটা বলা যায় যে অনেকটা দুনিয়া কাঁপানো, ওই যে 30 দিন বা 36 দিন। 36 দিনও না, কিন্তু যদি আমরা খুব ভালো করে দেখি, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনি জানেন যে অ্যাকচুয়ালি টার্নটা করেছে 14 জুলাই থেকে আপনার 4 আগস্ট, মানে 5 তারিখ হয়ে গেল, 5 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, এই ওইদিকে 15 দিন, ওইদিকে 5 দিন বা 20 দিন। তো এটাই হয় পৃথিবীতে, এই যে অস্বাভাবিক পরিণতিটা এইভাবে হয়। শেখ হাসিনা ভাবতেই পারলো না যে এই সাধারণ ছাত্রদের, মানে এই শিশু কিশোর, মানে উনি আগে যেগুলো নিয়ে খুব টিজ করতেন আর কি, বা এই বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের একটা অভ্যুত্থান, এইভাবে সব রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে এবং তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তো আপনি যেটা বলছেন যে রাজনীতির এই টার্নিংটার পরে, আপনি তো জানেন যে আমরা সবসময় বলি না যে পুনর্বাসন বা ত্রাণ ও পুনর্বাসন, একটা হচ্ছে যে একটা ক্রাইসিস ফেস করা, দেন পরে হচ্ছে ক্রাইসিস পরবর্তী অবস্থা। দেখবেন আমাদের সব জায়গায় যে আমরা যখন বন্যা হয়, তারপরে একটা ভূমিকম্প হয়, একটা বিপর্যয় হয়, তখন আমরা সবাই ত্রাণ নিয়ে ছুটে যাই, অ্যাজ ইফ ক্রাইসিসটা তখনকালের। কিন্তু যখন পুনর্বাসনের প্রয়োজন হয় ওইটা কিন্তু আরও ভয়ানক ক্রাইসিস। পানি নেমে গেল, অনেক কাদা পানি, তারপর তার ঘর ভেঙে গেছে, এখন কে ঘর তৈরি করবে, এখন সে কীভাবে আবার ফিরে যাবে, এই বিপর্যয়টা সম্পর্কে কারো কোনো মনোযোগ থাকে না। সবাই মনে করে আমি তো গেলাম একটু চিড়ামুড়ি নিয়ে, একটু শুকনা খাবার নিয়ে গেলাম, মোটামুটি ত্রাণ দিয়ে মোটামুটি লোকদেরকে বাঁচাই ফেললাম। কিন্তু ওই যে তার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া, সেটার দিকে কিন্তু কারোই তেমন কোনো মনোযোগ থাকে না। যারা ক্ষতিগ্রস্ত হয় তারা সেটাকে খুব, মানে সেই বেদনায় কেউ আর পাশে দাঁড়ায় না। আমাদেরও এটা হয়েছে যে এত বড় অভ্যুত্থানের বিজয়ের পরে এই যে আমাদেরকে সবাইকে মিলে মিশে দেশটাকে একটা স্টেবল জায়গায় নিতে হবে, একটা শান্তিপূর্ণ জায়গায় নিতে হবে, আমাদের যা যা প্রত্যাশা ছিল সবগুলোকে একসাথ করে সবাই মিলে একটা শান্তিপূর্ণ, সেটা কিন্তু আমরা তখন ভুলে গেছি। আমরা বিজয়ের পরে
বেশিরভাগ লোকেরা আমরা যারা অবদান রেখেছি নানা নিজেদের অবদান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছি, এবং যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দিয়েছি তারাও বিরাট ভুলটা করেছে। তারা আমাদের ঐক্যটা রক্ষা না করে বরং আমাদের মধ্যে আরো বিভেদ তৈরি করার জন্য তাদের নানা রকম কাজ করেছে। তো তারই প্রতিফল, তারই কন্টিনিউশন কিন্তু এখনো চলছে। আপনি যেটা নিউ ইয়র্কে বললেন যে ওনারা সবাই একসাথে গেলেন এবং যাওয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখলাম খুবই সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি ছিল, এবং এটা খুবই এক্সপেক্টেড ছিল যে আওয়ামী লীগ যেহেতু বিদেশে তার সব জায়গায় তার অবস্থান ভালো আছে, আর তারা তো কিছু পালিয়েও গেছে বিভিন্নভাবে, সুতরাং সব জায়গায় তো আওয়ামী লীগ আগেই একটা নানা ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। উপদেষ্টাদের উপর হামলা করা, তাদেরকে নাজেহাল করা, তাদেরকে নানাভাবে গালিগালাজ করে তাদেরকে অসম্মান করা, অপদস্থ করার একটা প্রবণতা ছিল। তাহলে যখন ওনারা নিউ ইয়র্কে বেরোচ্ছেন তখন সেখানে সরকারের বা আমাদের যেই কনসুলেট ছিল তাদের কিন্তু ওই ধরনের কোনো প্রিপারেশান বা তাদের যে একটা ভালো অবস্থান ছিল সেটা বোঝাও যায় নাই। দ্বিতীয়ত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে ওনারা তো খুবই শক্তিশালী এখনকার সময়ে। বিএনপি জামাত তো খুবই শক্তিশালী দল, তাদের বিরাট একটা সাপোর্ট বেস নিউ ইয়র্কে আছে। আর এনসিপি হচ্ছে অধুনা ক্রেজ, তাদের একটা স্টার ভ্যালু আছে, তাদের প্রতি মানুষের একটা সম্মান আছে। শুধু শুধু আমাদের বাংলাদেশের না, সারা পৃথিবীরই মানুষের আছে যে এরা কারা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিল। সবাইকে অর্গানাইজ যদি সবাই থাকতো, ধরেন বিএনপি জামাত এনসিপির লোকেরা যদি সেখানে অর্গানাইজ থাকতো তাহলে এই অপ্রীতিকর ঘটনা ঘটতো না। এখন প্রশ্ন হচ্ছে ওদেরকে অর্গানাইজ থাকতে হবে কেন? এটা তো একটা রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রেরই তো প্রোটোকল দেওয়ার কথা। অনেকগুলো প্রশ্ন আর কি। তো এইখানে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে আমাদের যেই সরকার যেটা আছে তাদের অনেক উইকনেস আছে, তাদের অর্গানাইজিং ক্যাপাসিটি, রাজনৈতিক বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা, এটার যথেষ্ট ঘাটতি আছে। তো যেহেতু আপনারা ওনাদেরকে নিয়েই গেছেন, যদি আপনাদের মনের মধ্যে একটু থাকে যে এদেরকে আনছি, যে এদের সাপোর্টাররাও আমাদেরকে একটু এক ধরনের প্রোটোকল দিবে বা এক ধরনের সিকিউরিটি অ্যাসিওর করবে, তাহলে তাদেরকে আপনারা অর্গানাইজ করলেন না কেন? আমাদের ইউএনের যারা প্রোটোকল ছিল বা নিউ ইয়র্কে যারা কনসুলেটের দায়িত্ব ছিল তাদের তো উচিত ছিল যে সব রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে যে আপনারা তাহলে আমাদের পাশাপাশি থাকেন, দল আকারে না, প্রবাসী বাংলাদেশি আকারে তারা সেখানে থাকতে পারত। তো এইটা একটা গ্যাপ হয়েছে। অনেক সময় বলে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো এটা থেকে একটা শিক্ষা যদি আমরা নিতে পারি যে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে, এইটাকে আমি কিন্তু একটা সিগনিফিক্যান্ট সিমটম আকারে দেখতে চাই। আচ্ছা, যে আপনারা যদি বিভেদপূর্ণ থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সব জায়গায় আপনাদেরকে এই ধরনের নাজেহাল আপনাদেরকে হতে হবে। আজকে আক্তারের গায়ে ডিম পড়েছে, কালকে ফখরুল সাহেব, আব্দুল্লাহ তাহের সাহেবের গায়ে ডিম পড়বে, ক্ষেত্র বিশেষে পড়তেও পারে। এবং আমাদের খুব বাহাদুরি করার কিছু নাই, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে যে খুব এখন আমরা অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, বিএনপি বিশাল শক্তি, জামাত বিশাল শক্তি, আমরা কিন্তু এককভাবে কেউই শক্তি আকারে থাকতে পারি নাই। বিএনপি অফিসে কিভাবে পুলিশ এসে সবাইকে একদম পাখির ছানা যেভাবে মানে ইয়া থেকে বের করে, এভাবে ধরে ধরে কীভাবে অ্যারেস্ট করেছে, খালেদা জিয়াকে কিভাবে গ্রেফতার করে নিয়ে গেছে, কিভাবে ওনার বাসায় বালু ট্রাক দিয়ে আটকে রেখেছে, কই আমাদের লাখ লাখ মানুষ তো রাস্তায় নেমে আসে নাই। একইভাবে জামাতের নেতাদেরকে কি নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অবিচারের সম্মুখীন করা হয়েছে, রাস্তায় গুলি করে নির্মমভাবে মারা হয়েছে, গুম করা হয়েছে। কই জামাতের লাখ লাখ লোক যারা বলছে আমরা মানে মরতে রাজি আছি, জীবন বাজি রেখে, কই মরতে রাজি তো হয় নাই। একসাথে এত জামাতের লোক, একসাথে এত বিএনপির লোক কি আগস্টের জুলাইয়ের আগে কখনো প্রাণ দিয়েছে? দেয় নাই তো। তো জামাতের ডাকে তো তারা প্রাণ দেয় নাই, বিএনপির লোকেরা তো বিএনপির ডাকে প্রাণ দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এখন সবাই সবার বাহাদুরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ভোটের বাহাদুরি, যে আমার এত ভোট, তোমার কয়টা ভোট আছে। হ্যাঁ, আপনাদের ভোট তো আছে অবশ্যই, কিন্তু সেই ভোট তো দিতে পারেন নাই 15 বছর। সেই ভোট তো 15 বছর আপনার লোকেরা বাক্স পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সুতরাং বাহাদুরি দেখানোর সাথে সাথে সেটাও আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। আপনার বহু লোক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে নিউ ইয়র্কে আপনার সেই লোকগুলো প্রপারলি মিসকমিউনিকেশন হোক, গ্যাপ হোক, যাই হোক, আপনি একটা অপদস্থ শিকার হয়ে গেছেন। কিন্তু এনসিপি কিন্তু যত কথাই বলুক, গোপালগঞ্জে গিয়ে তারা যে বাধার সম্মুখীন হয়েছে এবং তাদেরকে যে শেষ পর্যন্ত আর্মির গাড়িতে করে তাদেরকে ফেরত আসতে হয়েছে,
তাদের যত যত বাহাদুরিপূর্ণ বক্তব্যই থাকুক, সেখানে কিন্তু কিছুটা টোন তাদেরকে ডাউন হতে হয়েছে। আপনি আওয়ামী লীগ তো এরকমই, এই দলই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে কোনো পরিবর্তন আশা করেন কেন আপনারা? আপনি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। ওখানে যাওয়ার পরে মনে বললেন না যে একটা দাগ থেকেই শেখা যায়, যে একটা ঘটনাই আমাদেরকে হয়তো বা আবার ইউনাইটেড করতে পারে, আবার আমাদের হওয়া উচিত। নিজেদের মধ্যে বিভেদ হলে কি হয়, কারণ আমরা কাদের সাথে লড়াই করছি, আমাদের অপোনেন্টকে এটা মাথায় রাখতে হবে। একটা জিনিস খুব আলোচনা শুরু হয়েছে যে সম্প্রতি একটা জরিপ হয়েছে, আপনি দেখেছেন, সেই জরিপে বলা হয়েছে যে আজ থেকে কয়েক মাস আগেও আওয়ামী লীগকে কেউ ভোট দিবে কিনা এই প্রশ্নে যেই সংখ্যাটা ছিল তার চেয়ে এখন 5% আরও বেড়ে গেছে ভোট দেওয়ারকে, মানে দিতে রাজি তারা। এবং তারা মনে করছে যে তারা কোনো পরিবর্তন দেখছে না, বা তারা বিরক্ত। আসলে আওয়ামী লীগের প্রতি তাদের কোনো করুণা নাই, বা আওয়ামী লীগের প্রতি তাদের দয়া নেই, কিন্তু তারা আসলে বিরক্ত। মানে কাদের উপরে? আমাদের যে ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছিল বিশাল জনসমর্থন নিয়ে, সেই প্রত্যাশা পূরণে অনেক ঘাটতি ছিল বলেই মানুষ বিরক্ত হয়ে তারা মনে করছে যে আওয়ামী লীগকে ভোট দিতে যাচ্ছে, মানে অন্যের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এটা দিতে চাচ্ছে। আমি এটা বলতে চাইলাম এই কারণে যে আমার যদি 20 কোটি মানুষ থাকে, তার যদি 18% বাদে 15% ধরি, তাহলে যেই জনসংখ্যাটা থাকে, এখন একটা কথা উঠেছে যে আপনি তাদের রাজনীতি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তাকে আপনি নির্বাচন অংশ নিতে দিবেন না, বা যেটা বলা হচ্ছে যে তাকে দেয়া হবে না। বিএনপি কখনো বলছে যে আমরা নিষিদ্ধ করার পক্ষে নই, একটা রাজনীতি আমরা কে এটা বলছে। আবার কেউ কেউ কোনো দল বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আবার সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি উঠছে, জাতীয় পার্টিকে নির্বাচন অংশ নিতে দিবে না। কিন্তু বিএনপি মহাসচিবের বক্তব্য, যদিও আমি ভারতীয় কাগজটা বলছি না, ঠিকানায় খালেদ মহিউদ্দিনের, সেখানেও আবার পরিষ্কার করে বলছে আমরা কারা, তাদেরকে আমরা তো চাই নির্বাচনে আসুক, জনগণ সিদ্ধান্ত নেই। এইটা থেকে আসলে জামাত ইসলাম এবং এনসিপির সাথে বা বিএনপি ছাড়া আপনারা যারা আছেন, আপনাদের সাথে কি একটা বড় মানে একটা গ্যাপ তৈরি হচ্ছে কিনা বিএনপি? প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ দেশবাসীকে এক ভাগে ভাগ করে ফেলেছে, মানে আওয়ামী লীগ ভার্সেস অল হয়ে গিয়েছিলাম আমরা। এবং এই অলের মধ্যে শুধু পলিটিক্যাল পার্টিগুলো না, সাধারণ মানুষও যুক্ত হয়ে গিয়েছিল। কারণ যখন ওই যে হেলিকপ্টারে করে গুলি করে সাধারণ মেয়েদেরকে হত্যা করে, যখন ইউনিভার্সিটিগুলোতে নানা জায়গায় মানে আঘাত করে, মাদ্রাসা ছাত্রদেরকে করে, কাউকে তো বাদ দেয় নাই, কাউকে বাদ দেয়। ফলে এমনটা হয়েছে যে খেলাটা হয়েছে আওয়ামী লীগ ভার্সেস অল। এবং পৃথিবীতে যতবারই মানে একজন বাদে সবাই এক হয়ে যায়, সেখানে সংখ্যাগরিষ্ঠের বিজয় হয়, যেটা আমাদের অভ্যুত্থানে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, প্রেম যখন হয় মানুষের মধ্যে, একটা ছেলে একটা মেয়ের সাথে, একটা মেয়ে কিন্তু অনায়াসে তার বাবার বাড়ি ছেড়ে চলে যায়, সে ভাবে না যে সে কি করেছে, কি হয়েছে না হয়েছে। সে এমনও বলে যে প্রেমিকাকে যে আমি দরকার হয় গাছের নিচে শুবো, প্রয়োজনে রাস্তায় থাকবো, তারপরও আমি তোমাকে ছাড়া আর কিছু চিনতে চাই না। কিন্তু যখনই আপনার সংসার শুরু হয়, আমরা যারা সংসার করি জীবনে আমরা দেখি, তা আস্তে আমি কিন্তু গাছের নিচে আর থাকার সেই আবেগটা থাকে না। ফলে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমরা যতই বলি গণ অভ্যুত্থান একটা চেতনা, একটা অঙ্গীকার, একটা স্বপ্ন, একটা আবেগ, আস্তে আস্তে কিন্তু মানুষ বাস্তবতাই জানতে চায়। মানুষ দেখতে চায় গণ অভ্যুত্থান করে কি পেলাম। এই পাওয়ারটা সবার একরকম হয় না। ওই প্রেমিকার রসায়নটা একরকম হয় না। কেউ মনে করে আমি তো থাইল্যান্ডে, আমাকে তো তুমি ট্যুরে নাও নাই। কেউ হয়তো বলে একটা ভালো বাসা তো দিলা না, কেউ হয়তো বলে যে অন্যের গাড়ি আছে, আমার তো গাড়ি নাই, একরকম। এখানে কিন্তু আমাদের এক একজনের এক এক রকম চাওয়া আছে। যে একদম ছাপোষা মানুষ, সে চিন্তা করে বেগুনের দাম তো বাড়লো, কমলো না তো। যে ইন্ডাস্ট্রি চালায় সে চিন্তা করে আমি তো গ্যাস ইলেকট্রিসিটি পাচ্ছি না, আমার এলসি তো খুলতে পারছি না, তো গণ অভ্যুত্থান আমি কি পেলাম, সে সার্থকভাবে দেখে। আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা দেখছি আমি তো টক শোতে আসতে পারছি, কথা বলতে পারছি, আগে তো বলতে পারি নাই। আমি কিন্তু দেখি একটা পরিবর্তন। আমি কিন্তু এটা দেখি যে আমি আগে মিছিল করতে পারতাম না, আমি এখন মিছিল করতে পারি। আমি আগে দেখি, আগে আমাকে মানে রাজনৈতিক পরিচয়ের কারণে কত জায়গায় কত অবহেলা বঞ্চনার শিকার হয়েছি, এখন কিন্তু উল্টা গুরুত্ব পাচ্ছি। গণ অভ্যুত্থানের ফল আমি যেভাবে দেখছি, ওই যেই মা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, সে যখন সামাজিক নিরাপত্তা পাচ্ছে, সে যখন জ্যামের মধ্যে আটকে থাকে, ছেলে স্কুলে টাইমলি পৌঁছাতে পারে না, সে অনায়াসে সে বলে যে আমি কি পেলাম। ঠিক আছে,
ফলে আপনি যে কথাটা বলেছেন যে তখন মানুষ আস্তে আস্তে রিয়েলাইজ করে, ওই মেয়েটা চিন্তা করে আমি আমার বাবার বাসাতে কত ভালো ছিলাম, তোমার সাথে এসে আমি আজকে এই অবস্থায় আছি, তার মধ্যে এই কথাগুলো আসে। এটা আপনি কোনো আবেগ দিয়ে বেশি দিন ধরে রাখতে পারবেন না। আমাদের মুক্তিযুদ্ধের কথা বলে বলে আওয়ামী লীগ, ঠিক আছে, মুক্তিযুদ্ধ আমাদের একটা পবিত্র অর্জন, আমাদের একটা রক্তস্নাত বিজয়, আমাদের স্বাধীনতার একটা স্বপ্ন, কত কিছু, তাই না? কিন্তু আওয়ামী লীগ যখন প্রত্যেক কিছুর সামনেই মুক্তিযুদ্ধকে নিয়ে আসে, আপনি যখন আপনার অধিকারের কথা বলেন তখনই আপনাকে মুক্তিযুদ্ধের সামনে এনে বলে তুমি মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছো। আপনি যদি কখনো ভুলেও বলেন যে হ্যাঁ পাকিস্তান আমলে তো এরকম ছিলাম, এখন তো না, তখন সাথে সাথে আপনাকে বলবে যে তুমি পাকিস্তানি। না, আপনাকে ওইটুকু বলা লাগে না, আপনি তার মতের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার, গেলে বলে আপনাকে রাজাকার, আমরা পেয়ে গেছি। এখনো কেউ কেউ আমাদের যদি এই প্রবণতা থাকে যে আপনি একটু বললেই বলে যাই তুমি আওয়ামী লীগের আমল ভালো ছিল, এটা ছিল। আবার এখনো যদি আপনি একটু অধিকারের কথা বলেন তখন বলবে যে অ্যাটাক দিবে আপনি আওয়ামী লীগ। এই একটা জটিলতা আছে। আবার অন্যটাও জটিলতা আছে, দেখবেন যে কিছু লোক অতীতে কখনো তার এই কষ্ট তার কাছে লাগে নাই। আমরা যে 3 ঘন্টা আগেও জ্যামে ছিলাম, আমরা যে লোডশেডিংয়ে ছিলাম, আমাদের যে ব্যাংকে টাকা পাই নাই, নিজের টাকা নিজে তুলতে পারি নাই, আমরা যে এই আমার মেয়ে যে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নারীরাও মানিত হয়েছে, আমি তখন কোনো কথাই বলি নাই। আর এখন একটু হলেই আমি বলি যে দেশ কোথায় গেল। ঠিক আছে, এটাও কিন্তু একটা সমস্যা যে আপনি আগে কিছুই বলেন নাই, আগে আপনি একদম সুশীল ছিলেন, আগে আপনি মুক্তিযুদ্ধের চেতনা নামে আপনি যে কোনো কিছুকে জায়েজ করেছেন, এখন চুন থেকে পান খসলেই আপনি বলেন দেশ গেল, চেতনা গেল, এইটাও একটা প্রবলেম। ফলে এই দুই পক্ষেরই অনুধাবন, অনুভূতি, রিয়েলাইজেশন, এই সব কিছুর মধ্যে আমাদের একটা গ্যাপ আছে। আর আমাদের মতো রাষ্ট্র যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের জ্যাম আছে, পরিবেশ দূষণ আছে, দুর্নীতি আছে, চাকরির বেতন কম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, সামাজিক অনাচার আছে, নিরাপত্তাহীনতা আছে, এই যে ধরেন 20-25টা বোঝা আমাদের সবসময় আমাদেরকে পীড়া দেয়, এই সমস্ত দেশে কখনোই কোনো চেতনা দিয়ে আপনি মানুষকে খুশি রাখতে পারবেন না। কখনো কোনো অঙ্গীকারের কথা বলে বেশি দিন দমিয়ে রাখতে পারবেন না, বেশি দিন শান্ত রাখতে পারবেন না। তাকে চেতনাও লাগবে, কারণ অঙ্গীকার ছাড়া আমরা তো মানুষ না, আমাদের তো একটা কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টের সাথে সাথে যদি আপনি সেই জিনিসগুলোকে প্যারালালি নিতে পারেন। এখন ধরেন ডক্টর ইউনূস কেন পাচ্ছেন না? ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা কি সব কিছু পেয়েছি কিনা? যদি আপনি সিম্পলি বলেন আমাদের অনেক আশাহত হয়েছে, আশাভঙ্গ হয়েছে। আবার আপনি যদি কম্পেয়ার করেন যে পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে পৃথিবীর বহু দেশে গৃহযুদ্ধ হয়েছে, পৃথিবীর বহু দেশে বিজয়ী হওয়ার পর বিজয়ীরা মারামারি শুরু করেছে। শ্রীলঙ্কায় কিন্তু হয়নি। হ্যাঁ, কোথাও কোথাও হয়েছে, কোথাও পরিস্থিতির উপর। শ্রীলঙ্কা কিন্তু আমাদের সাথে কম্পেয়ার করা যায় না, দুইটা কারণে। কেন বলেন তো? আমাদের এখানে যে ম্যাসিভ ডিস্ট্রাকশন হয়েছে, আমাদের এখানে যে ম্যাসিভ ভঙ্গুরতা তৈরি হয়েছে, ডিভিশন তৈরি হয়েছে, শ্রীলঙ্কায় ওই ধরনের ম্যাসিভ ডিভিশন হয় নাই। কিন্তু ওরা কিভাবে লোকজন যার যার কাজে ফিরে গেল, রাষ্ট্র নির্মাণে তারা নেমে গেল। একটা হচ্ছে যে আমি আপনাকে বলি, হ্যাঁ আমরাও শ্রীলঙ্কার প্রতি যেতে পারতাম। শ্রীলঙ্কার অবকাঠামো, শ্রীলঙ্কার অ্যাডমিনিস্ট্রেশন, শ্রীলঙ্কার জুডিশিয়ারি তো ধসে পড়ে নাই না, ঠিক আছে? আপনি দেখেন বাংলাদেশের সাথে পৃথিবীর কোথাও তুলনা করতে পারবেন না। এটা একটা ঠিকই বলছেন। ইভেন আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধের সময় যদি আপনি দেখেন, মুক্তিযুদ্ধের সময় কি পুলিশরা পালিয়ে গিয়েছিল? মুক্তির সময় কি জাজরা পালিয়ে গিয়েছিল, ডিসিরা পালিয়ে গিয়েছিল? ওরা তো পাকিস্তানি সরকারের পক্ষেই ছিল। প্রত্যেকটা কলেজেই তো আর্মিদের ক্যাম্প ছিল, প্রত্যেকটা বড় বড় সার্কিট হাউসগুলো তো আর্মিদের দখলে ছিল। পাকিস্তান আর্মির দখলে ছিল না? পাকিস্তান আর্মি যখন চলে গেছে মুক্তিযুদ্ধের সময় কি মানুষ কি সার্কিট হাউস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে? দেয় নাই তো। এবারে দেখেন আপনি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, থানাগুলো সব আক্রমণের শিকার হয়েছে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনি বিতর্কিত করা হয়েছে। পাকিস্তান আমলে আপনার রেডিও টেলিভিশনের লোকদেরকে ধরে ধরে কি মানুষ গণশত্রু মনে করেছে? করে নাই তো। তাহলে এইটার সাথে আপনি কোনো কিছুকে তুলনা করতে পারবেন না। মানে শ্রীলঙ্কার সাথে তৈরি করেছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, আপনি যেটা পারে নাই, যেটা পেরেছে সেটা বলছে। আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন। আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে এই যে ইসলামিক শক্তিগুলো লড়াই করে রাশিয়াকে পরাজিত করেছে, এরপরে কি হয়েছে? ইসলামিক দলগুলো 3 ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করেছে। পৃথিবীর বহু দেশে, আমাদের দেশে হওয়ার উপক্রম হয়েছিল তো, এবং এখনো যে হবে না তারও কোনো লক্ষণ নিশ্চয়তা নাই। যেভাবে বিএনপি, জামাত, এনসিপি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, হ্যাঁ ইসলামিক ধরেন রাস্তায় নেমে যাওয়ার একটা প্রবণতা আছে, এখানে ডক্টর ইউনূসের একটা কৃতিত্ব আছে। এই যে দেখেন 3টা দলকে একসাথে করে নিল না? আপনি পত্রিকা খুললেই, টকশো খুললেই দেখবেন
নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া, কিন্তু আবার তারা একসাথে বসে এখন একই সুরে কথা বলছে, একই সুরে কথা বলছে। আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি তখন দেখা গেল যে আমরা খুব একে অপরের প্রতি খুবই সোভার, খুবই সহনশীল। এখানে ডক্টর ইউনূসের কিছুটা কৃতিত্ব আছে, কিন্তু উনি যে জায়গায় খুব ভুল করেছেন, রাজনৈতিক পরিপক্কতা সম্পন্ন কোনো লোককে উনি ওনার উপদেষ্টা পরিষদে নেন নাই, সাধারণ দুর্ভোগ কমানোর বিষয়টার দিকে উনি মনোযোগ দেন নাই। ইমিডিয়েট কোনো সলিউশন উনি কোথাও, হ্যাঁ, এটা হয়তো আপনি বলতে পারেন যে এই ধরনের চটকদার ইমিডিয়েট সলিউশনের এটা মানে যেটা সাস্টেনেবল না, এটা লাভ, এটা লাগে কখনো কখনো। কারণ আপনাকে মনে রাখতে হবে সব মানুষ কিন্তু সংবিধান সংস্কার বোঝে, সব মানুষ তা না। সংবিধান সংস্কার বেসিক জিনিস, সেটা লাগবে, কিন্তু একজন কৃষক, একজন মানে রিকশাওয়ালা, তার সংস্কার কি? তার তো সংস্কার সময় মতো সার চায়, সময় মতো বিদ্যুৎ চায়, পানি চায়, তার কমিউনিকেশন চায়, ট্রান্সপোর্ট চায়। আপনি এখন যদি বাচ্চা ভর্তি করাইতে আপনার তদবির লাগে, এখনো যদি আপনার এই কোনো হসপিটালে রোগী ভর্তি করাইতে আপনাকে তদবির করতে হয়। আগে তদবির করতেন আওয়ামী লীগের লোকদেরকে, এখন তদবির করতেছেন বিএনপি বা এনসিপি বা জামাত বা এবি পার্টি। ধরেন আমরা তো বুঝি, আমাদের কাছে লোকরা আসে, ভাই এটা সেটা, আমরা তো বুঝি যে এখনো তদবির কাজ করছে। প্রত্যেকবার কিন্তু যখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে ওই 3 মাসটা কিন্তু আপনি দেখবেন, কম্পেয়ার করলে দেখবেন মানুষ বলবে যে আমরা আগের চাইতে ভালো আছি। একজন ঢাকা ইউনিভার্সিটির প্রভোস্ট বলেছিলেন যে আমি মেধার ভিত্তিতে হলে তখনই সিট দিতে পেরেছি যখন কেয়ারটেকার সরকার ছিল। এবারেই আমরা দেখছি এই সরকার যে ভুলটা করেছে, কিছু বিএনপিকে দিয়েছে ক্ষমতা, কিছু এনসিপিকে দিয়েছে, কিছু বিভিন্ন জনকে ভাগ করে দিয়েছে, সবাইকে নিয়ে চলার যে নীতিটা গ্রহণ করেছে এটা একটা ভুল নীতি। সবাইকে নিয়ে চলবেন, আপনি সবাইকে নিয়ে বলবেন যে আমরা নিরপেক্ষভাবে চলতে চাই, আপনাদের কোনো আপত্তি আছে? সাহায্য করে, আপনারা কোনো তদবির করবেন না, লিখে দেন। এই সরকার যে ভুলটা করেছে, সে এই তদবিরের একটা বিরাট জায়গা খুলেছে। এখন আপনি হয়তো বলবেন যে আপনি কি তদবির করেন না? হ্যাঁ, আমি অবশ্যই তদবির করি, কারণ আমি তো তদবির করতে বাধ্য। আপনি জনপ্রতিনিধি, জনগণের জন্য রাজনীতি করেন, জনগণ যাবে আপনার কাছে। আমি তো তদবির করতে বাধ্য, আমার কাছে জনগণ আসছে। আমি যদি দেখি বিএনপির তদবিরে কাজ হচ্ছে, এনসিপির তদবিরে কাজ হচ্ছে, তা আমার উপর তো একটা প্রেশার পড়ছে। তা আমাকেও তো আমার রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে আমাকে বলতে, আচ্ছা ঠিক আছে আমি একটু তদবির করি, বলি, সুপারিশ করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় যেহেতু ওনারা কনসেন্ট্রেশন কম দিয়েছেন, ফলে পিপলের মধ্যে, পিপল কিন্তু দেখেন, আপনি যদি এখন সার্ভে করেন, এই যে আপনি দেখছেন সার্ভের কথা আপনি তুলেছেন খুবই বাস্তবভাবে, যে সার্ভে কিন্তু শিফটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ, আপনি যাই জিজ্ঞেস করেন ভাই এই সরকারের উপর সন্তুষ্ট, বলবো যে না, সন্তুষ্ট না। বিএনপির উপর সন্তুষ্ট না, আওয়ামী লীগ জামাতের উপরে, এর পরে আপনি দেখবেন যে মানুষ কারোর উপরে সন্তুষ্ট না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, জিজ্ঞেস করেন, না, চাইবে না সে। সাধারণত মানুষ কি করে, যে এইটা চান না ওইটা চান, সে হয়তো বলে যে না এটা চাই না এটা চাই, কিন্তু এখন সেটাও বলছে, এখন সে বলে যে ভাই কোনোটাই চাই না। আশঙ্কাটা হচ্ছে তখন বলা হয় যে একটা অস্বাভাবিক সরকার আসছে, অস্বাভাবিক পরিস্থিতি। আমি এটাকে হতাশার কথা বলছি না, আমি বলছি যে ফেনোমেননগুলো থেকে আমাদেরকে একটা সলিউশনে পৌঁছতে হবে। 2024 সালের 5 আগস্টের পরে মানে আপনি সবাই আমরা একটা জিনিস দেখলাম, আমরা এর আগেও দেখেছি অনেক পট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মানে এরকম ম্যাসিভ আকারে মানুষ মরে নেই, কিন্তু মানুষের মনে দাগ কেটে যায়, দাগ থাকে, কথা থাকে। যে এবার আমরা একটা দেখলাম যে মব, ঘরের সামনে আপনি দাঁড়াচ্ছেন, আপনি মানে আপনাকে আসামি বা দোষী বলা হচ্ছে, ধরেন 2-4টা ঘটনা ঘটতো, ছেলে ধরা হলে গণপিটুনিতে মানুষ মরতো, চাঁদাবাজ ছিনতাইকারী ধরা পড়লে মানুষ একটা গণপ্রতিনিধি দিয়ে পুলিশের হাতে তুলে দিত বা মারা গেছে। এটা আমরা কালে ভদ্রে এরকম দেখেছি। কিন্তু এইবার আমাদের একটা জিনিস দেখা হলো যেটা খুব বাজে কালচারে পরিণত হচ্ছে, এবং এটা মানে অনেকেই বলছে, আমরা সুশীল বলবো না, রাজনৈতিক দলগুলোও বলছে, যদিও সেই রাজনৈতিক দলের কর্মীদেরকেই আমরা দেখি সেগুলোতে অংশ নিতে, মাজার পুড়িয়ে দেয়া। আপনি খেয়াল করে দেখবেন এই বাংলাদেশেই কিন্তু 5 আগস্টের পরে গত বছর মন্দির পাহারা দিয়েছে চিটাগাঙে, আমি দেখেছি জামাত ইসলামের লোকজন, এবং ঠিক তার পাশেই তারা নামাজের সময় জামাত মানে কাতারে বসে নামাজও পড়েছে এক কাতারে, কিন্তু তারা মন্দির পাহারা দিয়েছে। তাহলে একটা সুন্দর বাংলাদেশ। আবার দেখেছি সেই সময় মাজার ভেঙেছে। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে কিছুদিন আগে একটা মাজার পুড়িয়ে, মাজার থেকে লাশ তুলে পুরানো, এবং সেখানেও দেখলাম যে স্থানীয় বিএনপি এবং জামাতের লোকজনই জড়িত। এবং গত কয়েকদিন আগে
একটা লালনের একটা বাউলকে যেভাবে ধরে চুল কেটে এবং তাকে যেটা করা হলো, এবং আমি কি পোশাক পরবো, আমার নৈতিকতা আমার কাছে, আমাকে যদি বলপূর্বক করে তাহলে এটা অন্যায়। এবং কি এক অদ্ভুত জিনিস, যেটা এতদিন হওয়ার পর একটা মামলা পর্যন্ত দায়ের করতে মানে পুলিশ, রাষ্ট্র বা কেউই এগিয়ে আসছে না, এবং এইটা ডে বাই ডে বাড়ছে, যেহেতু প্রকৃত আসামিরা দু একজন ধরা পড়লো বা জামিনে বেরিয়ে যাচ্ছে। মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ দেখেন বাবু ভাই, আমাদের দেশে এই প্রবণতাটা সবসময় ছিল। আপনি খুব কারেক্টলি বলেছেন যে এটা ছিল, ধরেন মসজিদে জুতা চোর ধরা পড়েছে, তার উপর একটা গণপিটুনি, একটা মব, তাকে ছেলে ধরা পড়ছে, ভুল ছেলে ধরা মনে করেও কিন্তু এক ভদ্র মহিলাকে একবার মেরেই ফেললো। এই ধরনের ঘটনাগুলো ছিল। কিছুটা পলিটিক্যাল মবও ছিল না যে তা না। আমরা যদি দেখি 28 অক্টোবর, 28 আগস্ট, নানা রকমের ঘটনা আছে যে নানাভাবে শিবির সন্দেহে মারছে। আপনার ওই যে বুয়েটে শিবির সন্দেহে একটা ছেলেকে মেরে ফেললো, মানে নির্মম ভাবে। কখনো ছাত্রদল, কখনো বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। মবের প্রবণতা আমাদের দেশে ছিল, আছে, ধর্মীয় অধর্মীয় সব জায়গায় ছিল। এখন এটাকে আমরা খুব সামনে আনছি। এবং কেন আনছি? এখন যে কতগুলো মব যেগুলো হয়েছে, কিছুটা পলিটিসাইজড মব হয়েছে, এবং আপনি যেটা বলছেন কিছুটা ধর্মীয় মবও আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে যে সুযোগ খোঁজা, সুযোগ সন্ধানী। মবটা মানে কি? মবটা মানে হচ্ছে আমার ক্ষোভটা আমি আইন হাতে তুলে নিলাম, এবং আপনার উপর আমার একটা ক্ষোভ থাকলো, সেটা আমি প্রয়োগ করলাম। আমাদের মনস্তত্ত্বে সবসময় কাজ করে যে ধরুন মানুষকে পুড়িয়ে দেওয়ার। আপনার মনে আছে কিনা, আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনাটা ঘটেছে। লালমনিরহাটে একটা মসজিদে 2 জন বা 3 জন লোককে সে ওই যে কোরআন শরীফের উপর পা দিয়ে যেন কি করেছিল, এটার অপরাধে তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মনে আছে না আপনার ঘটনা? ভয়ানক ঘটনা ঘটেছে। এবং খবর নিয়ে জানা গেল ওই লোকটা নামাজও পড়েছিলেন সেখানে, এবং পরে জানা গেল যে সে একটু সাইকিক ডিসঅর্ডার ছিল সে লোকটার। কিন্তু সে যে সাইকিক ডিসঅর্ডারটা বোঝারই তো সুযোগ হয় নাই, তার উপর তো একেবারে মানে তাকে মেরে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমাদের দেশে এই প্রবণতাগুলো যারা বলে যে এটা ইদানিং বেড়েছে বা ইদানিং শুরু হয়েছে, আমি এটার সাথে একমত না। এটা আগেও ছিল, কখনো কখনো এটা বাড়ে, কখনো কখনো এটা কমে। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি ওয়ার্ক করে, তখন এটা কম থাকে। যখনই এটা ভেঙে পড়ে তখন এটা বাড়ে। আপনি দেখবেন না, মানে উন্নত বিশ্ব কখনো কখনো দেখবেন ইলেকট্রিসিটি চলে গেছে কোনো কারণে, ওদের তো ইলেকট্রিসিটি যায় না সাধারণত, কোনো কারণে ফেল করেছে, ওই আধা ঘন্টা বা 20 মিনিটে ব্যাপক তছনছ হয়ে যায়, চুরি ডাকাতি করে। মানে যখন যেহেতু সিসিটিভি কাজ করে না, সুতরাং ভয়ানক লুটপাটও হয়। সুতরাং এখানে এই জিনিসগুলোকে ওইভাবে দেখতে হবে। আমরা যদি সব কিছুতে কাউন্টার ন্যারেটিভ আকারে দেখি, তাহলে এটা থেকে আমরা কখনো মুক্তি পাবো না। আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদের জাতীয় সংকট, জাতীয় সমস্যা। আজকে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে, কালকে এটা আপনার বিরুদ্ধেও আসবে। এবং এগুলো তো পলিটিক্যালি অনেকগুলো আছে, কিন্তু এই যে বাউলের যেটা হলো, তাকে যেভাবে ধরে এবং ফেসবুকে লাইভ করে যে তার চুলটা কেটে দেয়া হলো, মানে তারা আসলে এদেরকে আইনের আওতায় আনাটা না, এটা যে একটা ভয়ানক অপরাধ। দেখেন এই কাজটা যারা করছে তারা নিজেরাই লাইভ করছে কেন? সে বুঝাতে চাচ্ছে যে সে একটা ভালো কাজ করছে, যে একটা লোক খারাপ আছে। আমি দেখলাম তাকে স্যাভলন ট্যাভলন দিয়ে গোসল টোসল করিয়ে তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেখাচ্ছে যে দেখেন আমরা তাকে একটা নতুন জীবন দিয়েছি। এই বোধ শক্তিটা সে বোঝে না যে তুমি ওই লোকটার মনোজগৎ জানো না। সে তো এই ভালো জামা কাপড় পরেই ঘুরতে পারতো, সে ঘুরে না, সে এইভাবে ঘুরে। এই স্বাধীনতাটা এই রাষ্ট্রের, আমরা যে বলি না বহুমাত্রিক রাষ্ট্র, বহুতাত্ত্বিক রাষ্ট্র, এটা রাষ্ট্রের চরিত্রই হচ্ছে সেই বহুমতকে ধারণ করবে। রাষ্ট্রের চরিত্রই হচ্ছে তুমি এই রাষ্ট্রেরই নাগরিক, কিন্তু কেউ নোয়াখালী, কেউ বরিশাল, কেউ চিটাঙ্গা, এই রাষ্ট্র সবাইকে নিয়ে চলবে। এই রাষ্ট্রে কেউ গরিব, কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কিন্তু একটা বন্ডিংয়ে রাষ্ট্র সবাইকে এক গ্রন্থিতে বাঁধে। কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ হিন্দু, কেউ মুসলিম, এটাই রাষ্ট্র। সুতরাং কে কার মতো করে চুল রাখবে, কে কার মতো করে জামা কাপড় পরবে, এই ধারণাটা আপনি দেখবেন। আপনি যখন একজন মানুষের টুপি পরাকে বিদ্রুপ করেন, একজন মানুষের হিজাব পরাকে বিদ্রুপ করেন, তখন সে কিন্তু কষ্ট পায়, সে বুঝে, তখন সে বুঝে যে আমার অধিকার এটা, আমি হিজাব পরবো না, আমি মানে কি গাইবো কি পরবো, এটা আমার অধিকার।
ঠিক আপনার জায়গা থেকেও আপনি ওটাকে বুঝতে হবে যে ও যে লম্বা চুল রাখতেছে বা ও যে ওই ময়লা কাপড় চোপড় নিয়ে চলা আপনার দৃষ্টিকোণ থেকে ওটা তার অধিকার, ওইটার তার একটা অ্যাট্রাকশন আছে বা কোনো না কোনো কারণে সে সেটা করে। রাষ্ট্র আমরা মানুষকে এই জায়গাটা শিখাই নাই। আমরা শিখাইছি কি, আমি আমার দিক থেকে শিখাইছি। আমি মনে করছি তুমি দাড়ি রাখছো কেন, তুমি চুল রাখছো কেন, তুমি এই কেন, তুমি মৌলবাদী, তুমি এই। আবার আমি ওরে শিখাইছি তুমি এরকম টিপ পরো কেন, তুমি এরকম হাফ শর্টস পরো কেন, আমি ওরে বলতেছি তোমার শরীর মানে ন্যাংটা কেন, উদাম কেন, এই ধরনের টিজ করা শিখাইছি। এই যে আমি সবসময় বলি আমাদের রাষ্ট্রটা জন্মগতভাবে আমাদেরকে দুইটা বিরোধের তৈরি করে। আপনি দেখেন আমাদের এখানে কালচারালি শত শত বছর ধরে জন্মের পরে বাচ্চাদেরকে মক্তবে পাঠানো হয়, মসজিদে পিটিয়ে আমাদের ছোটবেলায় আমাদের মারা আমাদের পিটাইয়া নামাজ পড়তে পাঠাইছে। মক্তবে ভোরবেলা উঠে যেতে অজু আছে না নাই এটা আমরা বুঝি নাই, যাইয়া নামাজে দাঁড়ায় গেছি মাকে বাবাকে খুশি করার জন্য। হয়েছে না এরকম, আছে না? হুজুর এসে পড়াইছে, ঘুম পিঠের উপরে পড়ার পরে আবার আমরা আলিফ বা তাসা পড়া শুরু করছি। দিস ইজ দি কালচারাল স্টার্টিং আমাদের এই সোসাইটিতে আছে কিনা? আছে। আবার ছোটবেলা থেকে বাচ্চাকে আর্ট শেখানো হয়েছে, গান শেখানো হয়, নাচ শেখানো হয়, বাসায় গানের শিক্ষক আসে, আর্ট টিচার রেখে তাকে আর্ট শেখানো হয়। সে একটা তার দৃষ্টিকোণ থেকে সে একটা প্রগতি মনোভাব নিয়ে সে গড়ে ওঠে। একজন ওয়াজ শিখতেছে, ওয়াজ শুনতেছে, কোরআন তেলাওয়াত শিখতেছে, নামাজ শিখতেছে, আরেকজন রবীন্দ্রসঙ্গীত শিখতেছে, কালচার শিখতেছে, সে তার স্বপ্নে সে লালন করতেছে। একজন মনে সৌদি আরব কাবা লালন করতেছে, আরেকজন সে হলিউড লালন করতেছে, তাই না? এই দুই পক্ষই একে অপরকে দেখতেছে শত্রু আকারে। এই পক্ষকে মনে করতেছে মৌলবাদী, আফগান, এই তালেবান, এই আর এই পক্ষ মনে করতেছে এ ভারতীয়, এ হিন্দুয়ানি, এই বিদেশি সংস্কৃতি, সে আমার জাতির শত্রু। এই দুই পক্ষ মনে করতেছে যে আমি আরে ক্রাশ করে দেব, এই পক্ষ মনে করতেছে আমি আরে ক্রাশ করে দেব। ক্রাশ করতে পারবেন না, কারণ ওর রুটটা 200-500 বছরের পেছনে। আপনি যদি বাংলাদেশে রবীন্দ্র চর্চা দেখেন, শত শত বছর ধরে চলে আসছে। আপনি যদি আর্ট কালচার দেখেন, আমরা যে এখনো যাই যে বিভিন্ন জায়গায় যে স্থাপত্য পাই, কিভাবে পাই? ওই শিল্পীদের ওই যে লালনের আখড়ায় গেলে আপনি দেখেন শত বছরের ঐতিহ্য পান না? ঠিক আপনি দেখবেন 200 বছরের মসজিদ আছে, 400 বছরের মসজিদ আছে। আপনি গেলে দেখবেন আপনার দাদার আগের বাবার কেউ না কেউ আলেম ছিল। অবশ্যই ছিল না? ছিল। বাংলাদেশের রাজনৈতিক এই যে প্রগতিশীল রাজনীতিবিদদের সবার রুটে যায় দেখেন কোনো না কোনো জায়গায় মুসলিম লীগ করছে তারা। অবশ্যই। এই যে একটা মনোভাব যে আমি সব হুজুর মায়েরা সমান করে ফেলবো, আর হুজুররা মনে করে আমি যে মেলা মুলা ভাঙ্গা আমি কোনো মেলা করতে দিব না। আমি আরে ভাই, মেলা তো আমার ঐতিহ্যের অংশ, আমার কৃষ্টি কালচার, আমার কৃষ্টি কালচারের অংশ। আমাদের ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য টাকা জমাইছি আমরা। এই জায়গায় যতক্ষণ বুঝাইয়া উভয় পক্ষকে মানতে না পারবেন, আমাদের হিউজ সোসাইটিতে আছে দুইটা ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা ভাইকে হাফেজি পড়তে দেয়। আচ্ছা, আমাদের এই কারেন্ট সোসাইটিতে আমাদের বড় লোকদের একটা স্বভাবই ছিল, একটা বাচ্চা, যাদের বেশি বাচ্চা, বলে যে আমার একটা হাফেজ বানাবো। ঠিক আছে না? তাইলে একই সাথে ইংলিশ মিডিয়াম, একই সাথে হাফেজ, একই সাথে করার, এটাই তো রাষ্ট্র, এটাই তো বাংলাদেশ। এই বাস্তবতা মেনে নিতে হবে। আজকে দেখেন, আজকে ইসলামিক দলগুলো যখন পলিটিক্সে আসছে তখন তারা মেনে নিচ্ছে। তারা কিন্তু দুইটা হিন্দু লোককে এনে মিটিংয়ে বক্তব্য দেওয়াচ্ছে, তারা কিন্তু দুর্গাপূজার সময় গিয়ে হিন্দুদেরকে শুভকামনা জানাচ্ছে। এই যে পলিটিক্সের এটা একটা লাভ, গণতন্ত্রের এটা একটা লাভ। আমি এই জন্যই বলি যে কারো অধিকার নষ্ট করেন না ভাই, গণতন্ত্র করতে দেন। যখনই আপনি গণতন্ত্রকে স্পেস রাখবেন, আপনি দেখবেন ওই হাসানুল হক ইনুরাও ঈদের সময় মাথায় টুপি মাথায় দিয়া ধর্মের কথা বলে, ঈদে মিলাদুন্নবীতে গিয়ে বক্তৃতা দেয়। আবার জামাতের লোকদেরকে দেখবেন ইলেকশন আসলে যাইয়া হিন্দুদের আশ্রমে গিয়ে অর্থ বরাদ্দ দেয়, শুভেচ্ছা বার্তা পাঠায়। জামাতের আমিরকে দেখলাম হিন্দুদের প্রতি উনি শুভেচ্ছা জানিয়েছেন বলে আবার এখানে নৈতিক প্রশ্ন তুলেছে যে মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো যায় কিনা ইসলামের দৃষ্টিতে। এখন তো উনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন যখন, উনি আবার আর্গুমেন্ট দিয়ে সুন্দর জবাবও দিচ্ছেন। দিস ইজ দি প্রসেস, যে আপনি আস্তে আস্তে আপনার যে হীনমন্যতা, বিভক্তিটা আপনি আস্তে আস্তে দূর করবেন, যতটা দ্রুত করবেন। এই জায়গায় রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সবাইকে অ্যাকোমোডেট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বুঝাইতে না পারবে, ওর রবীন্দ্র চর্চা ওরে করতে দাও, ওরে ফতোয়া দিয়ে তুমি
বন্ধ করো না, আর ওর ইসলামিক চর্চা, ওর ধর্মীয় চর্চা তাকে করতে দাও। এটাকে আটকানো যাবে না, এটাকে তালিবান বলা যাবে না। মূর্তি পূজা করতেছে না, কি করতেছে, ওর বোধগম্যতার উপর ছেড়ে দাও। তুমি যুক্তি দিয়ে কথা বলো, যুক্তি আর বুদ্ধির বিজয় হলেই রাষ্ট্রটা টিকবে। আমরা একদম শেষের দিকে আমি আপনাকে কয়েকটা বিষয় একটু আমার জিজ্ঞেস করার আছে, যে যখন আমি যেটা শুরু করেছিলাম যে যখন প্রফেসর ইউনূস সাহেব ঢাকা থেকে নিউ ইয়র্কমুখী হলেন, ঢাকার রাজনীতির আলোচনা শেষ, এখন নিউ ইয়র্কমুখী আলোচনা, অনেক সমালোচনা হলো, তিন দল থেকে কেন যাচ্ছে, তার মানে কি ওখানে কোনো দেশে সমাধান হচ্ছে না। কেউ একজন বললো, ভাই যেখানে পারেন, দেশে পারেন নাই বিমানে পারেন, বিমানে না পারলে ভাই হোটেলে পারেন, সত্য আপনারা একটা আর সমাধানে আসেন। সমাধানের যে জায়গাটা আমরা শুনছি, যে এই যে ঐক্যমত কমিশন, সেখানে সালাউদ্দিন সাহেব বলেছেন যে সবই যদি মেনে নিতে হয় তাহলে আর আলোচনার দরকার কী ছিল, 100% তো কখনো আমার মানা সম্ভব না। উনি পরিষ্কার করে সর্বশেষ মঞ্জু ভাই বলেছেন, এটা আপনাকে আমি একটু বিশেষভাবে বলতে চাই এই কারণে, কারণ এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সামনে চলে আসছে। বিএনপি খুব শক্তিশালীভাবে একটা অবস্থান নিয়েছে, সংবিধানে হাত দেওয়ার মতো কোনো কিছু ঐক্যমত কমিশনের মানে পরবর্তী সংসদ এটা সিদ্ধান্ত নেবে, এগুলো সুপারিশ থাকবে, কিন্তু সংবিধান চাই পরিবর্তন করতে হয়, এটা সংসদে করতে হবে। জামাতের দাবি হচ্ছে গণভোট দিতে হবে এবং জুলাই চার্টারকে সামনে রেখে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তার আগে গণভোট হতে হবে। আর এনসিপির দাবি হচ্ছে গণসম্মত গণপরিষদ নির্বাচন, এই সংবিধান বাতিল, নতুন সংবিধান প্রণয়ন। তো এটা তো ত্রিমুখী হলো। আপনারাও নিশ্চয়ই আপনাদেরও কিছু অবস্থান আছে, অন্য বাম দলগুলোরও অবস্থান আছে। তো বারবার বলা হচ্ছিল যে সকল বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে থাকবে সেখানে, তো বেশিরভাগ রাজনৈতিক দল গেলে যাচ্ছে যে বিএনপির পক্ষে কম, বিএনপি দেখতেছে, এবং সেই জায়গায় বিএনপি আবার বাংলাদেশের বাস্তবতা সবচেয়ে বড়, এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক দল। এইরকম একটা সিচুয়েশনে আসলে মঞ্জু ভাই কী হবে? প্রথম কথা হচ্ছে যে সংবিধান বড় না রাষ্ট্রের জনগণ বড়? অবশ্যই জনগণ। আবার জনগণ যদি সবসময় বড় হয় তাহলে সংবিধানের দরকার কি? দুইটারই দরকার আছে। সংবিধান যদি না থাকে তাহলে আপনাকে শৃঙ্খলা রাখবেন কিভাবে, আপনি একটা নীতিতে আসবেন কিভাবে? আবার সংবিধানে যদি সব কিছু হয় তাহলে পৃথিবী, আমাদের বাংলাদেশে এতবার সংবিধান বদলাইলো কেন? এতবার সংবিধান ভেঙে যতগুলো অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান বলেন আর সেনা অভ্যুত্থান বলেন, অভ্যুত্থানই তো। অভ্যুত্থান মেইনস হচ্ছে সংবিধানকে ভায়োলেট করা। কারণ যখনই সংবিধান অকার্যকর হয়ে যায় তখনই জনগণের বিস্ফোরণ ঘটে, ঠিক না? আপনি যখন দেখবেন যে আপনি বাসার নিয়মকানুন ঠিকমতো মানছেন না, তখন একটা বিস্ফোরণ ঘটে। বাচ্চা হয়তো বিদ্রোহ করে বসে, অথবা আপনি বাচ্চাকে পিটানো শুরু করেন, তাই না? আমরা যেটা বুঝি যে আদরের কাজ হচ্ছে না, এখন মায়ের, তাই না? আবার দেখা যাচ্ছে খালি মায়ের উপর রাখছেন, তখন বাচ্চা বলতেছে তোমার মায়েরও আমি কেয়ার করি না। তো সুতরাং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোনো একটা রিজিড থাকার কোনো দরকার নাই। আমরা যদি মনে করি সংবিধানই সব, তাহলে এই অভ্যুত্থান অবৈধ, ঠিক আছে? তো সবসময় দেখা যাচ্ছে অভ্যুত্থান সংবিধানের উপরে চলে যায়, এবং অভ্যুত্থানের পরেই একটা সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক সংযোজন বিয়োজন হতে হয়। এখন বিএনপি যদি গো ধরে থাকে যে আমরা সংবিধান, তার মানে বিএনপি মনে করতেছে যে তারাই ক্ষমতায় আসবে, সংবিধান তাদেরকে সুরক্ষা দেবে। আমি আপনাকে লিখে রাখেন বাবু ভাই, এই যে বিএনপি এখন এই যে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু এখন আর চায় না বিএনপি, না, ছাত্রদল এখন আর চায় না। কেন চায় না? যদি তার বিজয় হইতো সে সব জায়গায় চাইতো। এখন তার একটা ধারণা তৈরি হয়েছে যে সে হেরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং সে এখন আর ছাত্র সংসদ নির্বাচন চায় না। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষে অবস্থা নিয়ে ফেলে কিনা। কথা বলছেন? বিএনপি হয়তো নিজেও বলতে পারে যে না, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সরকার, বিএনপি নির্বাচনের বিপক্ষেও চলে যেতে পারে। তখন আপনার কাছে কি দাবি জানাবে? তখন আপনার কাছে কি মনে হবে? তখন মনে হবে যে আমরা আসলে সব কিছুর উপর স্বার্থকে প্রাধান্য দিচ্ছি, আমার সুবিধা কোথায় হবে সেটাকে প্রাধান্য দিচ্ছি। তো আপনি যদি আপনার সুবিধাকে প্রাধান্য দেন, আমি আমার সুবিধাকে প্রাধান্য দিব, আরেকজন সুবিধা, সবাই সবার সুবিধা নিয়ে তো থাকবো। রাষ্ট্র তো তাহলে আর এক জায়গায় থাকবে না, কোনো না কোনো এক জায়গায় এসে আমাদেরকে একটা ঐকমত্যে পৌঁছাতে হবে। বিএনপি যদি বলে সব আমাকে মানতে হবে কেন, তাহলে জামাতও বলবে আমাকে সব মানতে হবে কেন, এনসিপি বলবে আমাকে সব মানতে হবে কেন, আমরাও বলবো তাই। তাহলে তো যারটা সে মানবে, আর সবারটা সবাই মানবে না। বিএনপির জন্য ভালো হইতো যেটা, যে বাবা সব মানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ইলেকশনটা দাও। যদি বিএনপিটা করতো, ইলেকশন আরো 6 মাস আগে হয়ে যেতে পারত। আচ্ছা, এখন বিএনপি নিজেই 31 দফা সংস্কারের কথা বলেছে,
কিন্তু কি সংস্কার হবে? ধরেন আমি বললাম যে এই রুমটা আমরা সংস্কার করব। কি সংস্কার করব? এটার এসি বদলাবো, এটার লাইট চেঞ্জ করব, এটা চেয়ার বাড়াবো, এই তো। এই যখন কি সংস্কার করব আলোচনায় আসছে, তখন বিএনপি কিন্তু আর সম্মত দিচ্ছে না। সে এইটা না সেটা বলে টলে সে নানা ইয়া তৈরি করছে। আচ্ছা, বিএনপি যদি বলতো আচ্ছা ঠিক আছে বাবা লাগান, লাইট কয়টা দরকার এটা দরকার লাগান, সমস্যাটা কি? সবাই একমত হলে। এখন বিএনপি মনে করতেছে এটার এফেক্ট আমাদের উপর পড়বে, কারণ আমরা ক্ষমতায় আসবো। তো আপনি ক্ষমতায় আসবেন আপনি কীভাবে জানেন? কালকে যদি ধরেন অন্যরা কেউ যদি ক্ষমতায় আসে, তখন তো আপনি বলবেন যে হ্যাঁ, তখন তো উল্টা হয়ে যাবে বিএনপির দাবিটা, ঠিক না? যে আমরা যা যা সংস্কার করতে চেয়েছিলাম সেটাই মানতে হবে। এখন এই অনুভবটা যদি না বুঝি আমরা, তখন আমি আমারটা বুঝলাম না, আপনি আপনারটা বুঝলাম, তখন কী হয়? তখন প্রকৃতি প্রতিশোধ নেয়। যেই প্রতিশোধটা আওয়ামী লীগের উপরে প্রকৃতি নিয়েছে। আওয়ামী লীগের উপর আন্দোলনটাকে আপনি দেখবেন বাবু ভাই, আপনি মিলাইতে পারবেন না। আপনার কাছে মনে হবে এখানে অলৌকিক অশরীরী একটা প্রাকৃতিক বিদ্রোহ হয়েছে সেখানে। আদারওয়াইজ আমরা তো কোনো দিন পুলিশের মাইরের পরে 6 ঘন্টার বেশি দাঁড়াইতে পারি নাই। আমরা তো অর্গানাইজ শক্তি ছিলাম, পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু যারা খুব ডিসঅর্গানাইজড ছিল, সাধারণ জনতা, তারা তো সপ্তাহের পর সপ্তাহ দিল। তাহলে কি দাঁড়াবে যদি এই প্রফেসর ইউনূস সাহেব আসার পরে, এবং আলী রিয়াজ সাহেব বলেছেন যে মানে আমি চাই না যে যেই সময় বর্ধিত করা হয়েছে তার আগেই এটা শেষ করতে হবে। এখন কি দাঁড়াবে আপনাকে বলি, আপনি দেখবেন এটা খুব মজার হিস্ট্রি। এতদিন বিএনপিকে আমরা খুব রিজিড দেখতে পাচ্ছি। তো ডাকসু নির্বাচন নানা বিষয় জরিপ টরিপ দেখে এটাকে বিএনপিকে এখন কিছুটা নমনীয় মনে হচ্ছে। আবার সারপ্রাইজিংলি জামাতকে এখন আবার খুব বেশি অনমনীয় জায়গায় চলে যেতে দেখছি, যে মানে খুব উত্তাপ জামাতের বক্তব্যের মধ্যে দিয়ে। কারণ এই পোলারাইজেশনের মধ্যে নিয়ে সামহাউ মানুষের মধ্যে এটা এস্টাবলিশড হয়েছে যে জামাত একটা রেজিং একটা পজিশন জামাতের মধ্যে হয়েছে, জামাতের জনপ্রিয়তা অবস্থান তৈরি হয়েছে। তো রাজনীতির খেলাটা এখানেই সমস্যা। এতদিন যখন বিএনপির প্রতি সিম্পেথাইজ ছিল, এতদিন জামাতের প্রতি সিম্পেথাইজ ছিল, আওয়ামী লীগের প্রতি সিরিয়াস বিরূপ ছিল, এখন যখন বিএনপি জামাতকে খুব শক্তিশালী, খুব অহংকারী, খুব দেখবে বা আমাদেরকেও খুব দেখবে, তখন কিন্তু জনগণ আবার আমাদের বিপক্ষে যাবার রাস্তাটা শুরু হবে। দিনে দিনে বুঝবো না আমরা, সেটা হঠাৎ করে বুঝবো না, এটা খুব স্লোলি কাজ করবে। সুতরাং যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, যারা দূরদৃষ্টি সম্পন্ন, বিএনপির বলেন, জামাতের বলেন, অন্যান্য সবাইকে বুঝতে হবে যে দিন শেষে জনগণই আমাদের আসল জায়গা। আওয়ামী লীগকে আমরা হারাইতে পারি নাই, জনগণ হারাইছে। আমাদেরকেও রক্ষা করতে পারবে জনগণ। একটা তো হচ্ছে ধর্মীয় বিশ্বাসের ব্যাপার, সেটা আলাদা জিনিস, যে আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আমাদেরকে কেউ বাঁচাবে না, সেটা আলাদা জিনিস। কিন্তু সৃষ্টিকর্তাও আমাদেরকে তার প্রভুত্বটা, তার ক্ষমতাটা খাটায় জনগণ দিয়ে, মানুষকে দিয়ে, তাই না? আপনি যদি আপনার ঘরের গর্ত খুঁড়তে থাকেন, সৃষ্টিকর্তা আপনার বিপদই তো দিবেন, উনি তো আপনাকে রক্ষা করবেন না নিচ থেকে। তো ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যে কথাটাকে গুরুত্ব দিয়েছেন, যে আমাদেরকে সংবিধানও পুরো আমরা রক্ষা করতে পারবো না, গণ অভ্যুত্থানের যে অভিপ্রায় সেটাকেও বাস্তবায়ন করতে হবে। যতটুকুতে না হয় সংবিধানও মানার চেষ্টা করতে হবে, কোনো কোনো জায়গায় যদি কম্প্রোমাইজ করতে হয় কম্প্রোমাইজ করতে হবে, করে আমাদেরকে একটা জায়গায় নিয়ে দেন এটার একটা বৈধতা দিতে হবে। যেটা আমরা বলেছি যে সব বৈধতার শক্তি হচ্ছে গণভোটের কাছে। দেখেন, বিএনপি গণভোটের বিরোধিতা করেছিল এতদিন, কিন্তু বিএনপি দলের প্রধান শক্তিটা, বিএনপি রাজনীতির উত্থানই হয়েছে গণভোট দিয়ে। হ্যাঁ, জিয়াউর রহমানের গণভোট বাংলাদেশের ঐতিহাসিক গণভোট হয়েছে, তাই না? অবশ্যই। তাহলে আপনার সেই গণভোট যদি পরে পার্লামেন্ট যদি সেটাকে বৈধতা দিতে পারে, আরে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলছেন যে আমি এই দায়িত্ব পালন করার পর আবার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে হবে। উনার এই ইচ্ছা বাস্তবায়নের জন্য একাদশ সংবিধান সংশোধন করা হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে, না পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, এটা যে একজন রাষ্ট্রপতি হওয়ার পরে বা একজন তিনি আবার চিফ জাস্টিসের পদে ফিরে গেছেন। এটা একদৃষ্টিতে একটা স্বার্থপর চিন্তা না? যদি আমরা বৈষয়িক দৃষ্টিকোণ থেকে দেখি, আপনি তো এটার সাথে এগ্রি করেছেন, সবাই মিলে তো আমরা কনস্টিটিউশনকে সংশোধন করেছি, কেউ তো চ্যালেঞ্জ করি নাই। শাহাবুদ্দিন সাহেবকে তো কেউ বলি নাই মিয়া আপনি আবার বিচারপতি পদে ফিরে যেতে চান কেন? বিচারপতি শাহাবুদ্দিন নাকি বিচারপতি পদে ফিরে যায়, উনি প্রথম কাজটা যেটা করছেন, ওনার পিয়নকে বলছেন যে আমার জন্য কয়েকটা সিঙ্গারা নিয়ে আসো, বহুদিন এই ক্যান্টিনের সিঙ্গারা আমি খুব মিস করেছি। তাহলে আপনি দুষ্টামি করে বলতেও পারেন যে এই লোক সিঙ্গারা খাওয়ার জন্য আবার বিচারপতি পদে ফিরে গেছে। কারণ উনি যখন রাষ্ট্রপতি ছিলেন বা উনি যখন ওই যে প্রধান ইয়েতে ছিলেন, তখন ওনার খাবার দাবার প্রটোকলের বাইরে যেতে পারেন। মঞ্জু ভাই, তাহলে কি মেঘ এখনো পুরোপুরি কাটেনি, কিছুটা রয়ে গেছে?
মেঘ কাটেনি, তবে মেঘ কাটার একটা লক্ষণ দেখা যাচ্ছে, কারণ ইতিমধ্যে বিএনপি কিছুটা ইঙ্গিত দিয়েছে যে তারা গণভোটে রাজি আছে। ঠিক আছে, এখন আর দুইটা প্যাঁচ আছে। সেই প্যাঁচটা হচ্ছে জামাত বলেছে 106-এ করা যাবে না, এটা কনস্টিটিউশন অর্ডার করা যাবে, আর বিএনপি বলছে যে এটা 106-এ করা যাবে। আমরা মাঝখান থেকে একটা সমঝোতার প্রস্তাব দিই। আবার এনসিপি তো বলছে যে সংবিধান বাতিল করতে হবে। আমরা এই জন্য এনসিপিকে নিয়ে বসেছি, আমরা এনসিপি সহ 9টা দল বসেছি, বসে আমরা একটা ফর্মুলা দিয়েছি যে ঠিক আছে বাবা, জামাত বলছে কনস্টিটিউশন অর্ডার আর বিএনপি বলেছে 106-এর একটা মতামত নিতে হবে, তা আপনারা কনস্টিটিউশন অর্ডার নিয়ে 106-এর একটা সুপ্রিম কোর্টের মতামত নেন, নিয়ে আপনারা একটা গণভোট দেন। গণভোট দিলে সুবিধা যেটা হবে, যেমন বাবু ভাই, কেউ আর বলতে পারবে না যে আমি এটার পক্ষে নাই। দেখেন অদ্ভুত ঘটনা হচ্ছে, কিছু কিছু দল বলে যে হ্যাঁ গণভোট নেবেন, জনগণ এত কিছু বুঝে নাকি? জনগণ বুঝে না, আপনাকে কে বললো? আর জনগণ না বুঝলে বুঝে আপনার কে? আপনি সব বুঝেন। হ্যাঁ বা না, দুইটার থাকবে, জনগণ যেটা দিবে সেটা। জনগণ যদি না বুঝে সে না বলবে, আপনার সমস্যা কোথায়? আপনি এমনি বলবেন জনগণই ক্ষমতার উৎস, আবার গণভোট দিতে আসলে বলবেন জনগণ এত কিছু। যেমন প্রফেসর ইউনূস খুব আপত্তিকর একটা কথা বলেছেন, উনি বলেছেন আমাদের দেশের লোকেরা পয়সা দিয়ে টাকা দিয়ে এ করে সে করে। কেন বলেছেন এটা আমি জানি না, মানে তাই না, ওনার মতো লোকের কাছ থেকে তো এই ধরনের কথা ওনার কাছে আশাই করে, কারণ ওনার দেশের মানুষ সম্পর্কে ওনার অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, আমারই তো দেশের মানুষ, আপনি খাওয়াইতে পারেন না, পড়াইতে পারেন না, সে কি করবে? তাকে 500 টাকা দিয়ে একটা ভোট দেওয়ার চেতনায় রাষ্ট্রটাকে সেভাবেই তো গড়ছি আমরা, তার দোষ দিয়ে লাভটা কি? হ্যাঁ, তাকেও বুঝাইতে হবে যে 500 টাকায় ভোট বিক্রি করেন না, তার হাতে তো ভাই, তার হাতে তো খাবার তুলে দিতে হবে। আমাদের কোনো ধর্মে বলে নাই একজন ক্ষুধার্ত মানুষকে ধর্মের উপদেশ দিতে বলে নাই, বলছে আগে তাকে খাবার দাও। আপনার আমাদের রসুলের একটা বড় ঘটনাও আছে, হাদিস আছে, এগুলো সময় থাকলে আমি বলতে পারতাম, যে একজন সাহাবী ক্ষুধার্ত হয়ে বসে আছে, তাকে সবাই জিজ্ঞেস করছে এই কি খবর? কেউ বলছে নামাজ শুরু হইতেছে, নামাজে আসো। কেউ জিজ্ঞেস করে না তুমি খাইছো কিনা। রসুল প্রথমে এসে জিজ্ঞেস করছে তুমি খাইছো কিনা, বলে নাই যে নামাজের টাইম এসে মসজিদে চলো। আমি একদম শেষের দিকে আসবে, যে যখন আমাদের এইরকম একটা অবস্থা এবং একটু খুব ভালো আভাস দিলেন আপনি, ভালো লাগলো যে মেঘ কেটে যাওয়ার একটা ভালো ইয়ে আছে। এনসিপির তরুণ নেতা, অসম্ভব জনপ্রিয় নেতা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বা সমন্বয়ক, তিনি বলেছেন হঠাৎ করে যে সেনাবাহিনী এখন সম্পূর্ণ চুপচাপ, উত্তরের দিকে লক্ষ্য রাখুন, চোখ রাখুন। আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি এরকম একটা শুনেছি, মানে হাসনাত আব্দুল্লাহর কথা বলছেন, সে ধরনের কথা বলছেন। মানে এইটা কেন বলছে, যে এইটাকে আমরা কি এক ধরনের ঘুমন্ত বাক্যে জাগানোর চেষ্টা করছি কিনা, বা তাদের এইটাকে আসলে কোনো দূরদৃষ্টি সম্পূর্ণ কাজ হচ্ছে কিনা, বা তারা তো নির্বাচন চাচ্ছে, তারাও তো বলছে নির্বাচন করে তারা ব্যারাকে ফিরে যাবে। এটা নিয়ে একটা ধরনের একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, যে ক্ষণে ক্ষণে দেখি মানে সেনাবাহিনীকে কি আমরা কাউন্টার পার্ট করার একটা চেষ্টা করছি কিনা, বা কোনো কারণে ব্যক্তিগতভাবে ক্ষোভ আছে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, বিষয়টা আমি আবারও বলছি যে খুবই জটিল একটা সময় আমরা পার করছি। আমাদের সেনাবাহিনী, আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের পিলার যতগুলোকে আছে, শেখ হাসিনা সবগুলো পিলারকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং ক্ষতিগ্রস্ত না, আমি মনে করি একদম ধ্বংস করে দিয়েছে। কারণ আমাদের জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, যে দেখেন না, বিচারপতি, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাংলাদেশে এরকম ঘটনা আছে। আরে ভাই, এরশাদের পতনের পরে এরশাদের নিয়োগকৃত প্রধান বিচারপতিকে কিন্তু আমরা কেয়ারটেকার সরকারের প্রধান বানিয়েছি, অথচ এবারে আমাদের প্রধান বিচারপতিকে পালাইতে হচ্ছে। তো এইগুলো অনেক, মানে এগুলা রিপিটেশন আমি করতে চাই না। আমাদের সেনা বাহিনীকে সবসময় নিরপেক্ষ রূপে আমরা রাখার চেষ্টা করেছি, থাকার চেষ্টা করেছি, এবং দেশের ক্রাইসিসে সবসময়ই সেনাবাহিনীই পাশে দাঁড়িয়েছে আমাদের। আমরা যখন ফেল করি, ডিজাস্টার হয়, ফেল করি, সেনাবাহিনী ভরসাস্থল থাকে। আমরা যখন দেখবেন এখনও কোনো জায়গায় যদি রাস্তা, বড় প্রজেক্ট, আমি আমার ফেনীর কথাই বলি, আমার ফেনীতে ব্যাপক বন্যা হয়েছে। তো বন্যার পরে প্রায় ওখানে 8,000 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমরা নিজেরা গিয়ে জেলা প্রশাসকের অধীনে করেছি। সেখানে ম্যাক্সিমাম বক্তারা বলেছেন এই প্রজেক্টটা সেনাবাহিনীকে দিয়ে করাইতে হবে, ট্রেডিশনাল জায়গা দিয়ে করাইলে দুর্নীতি হবে, সেনাবাহিনী, তার মানে কি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা গুম করার জন্য, তারা আমাদের আড়াই পাতার জন্য ব্যবস্থা নিয়েছে, এবং এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, বাবা অপরাধ করেছে বলে বাবার অপরাধের কথা আপনি বলবেন না, মা অপরাধ করেছে বলে মায়ের অপরাধের কথা বলবেন না। তা আমি যদি বাবার অপরাধের কথা বলতে পারি, তাহলে মায়ের অপরাধের কথা বলতে পারবো না কেন? এটা একটা যুক্তিপূর্ণ জায়গা। আবার কাউন্টার যুক্তিও আছে, যে তোমার বাবা তোমাকে অনেক
লালন পালন করে। বাবার অপরাধের কথা বলতে যেও না, মায়ের অপরাধের কথা অত বইলো না, কারণ তোমার মা বাবার অপরাধেরই যদি তুমি হও তোমার গায়ে তো আসবে। আমি যদি আমার সেনাবাহিনীকে ছোট করি, আমিই তো ছোট হই, আমার রাষ্ট্রের যারা ডিফেন্স দেবে তারাই তো ছোট হয়। দেখেন দুইটা কিন্তু খুবই যুক্তিপূর্ণ জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আমি যার উপর এত ভরসা, যে আমার দেশকে রক্ষা করবে, সে যদি আমার শত্রু হয়, সে যদি এইভাবে আমার গোপনীয়তা লঙ্ঘন করে, সে যদি দেশের নাগরিককে এইভাবে গুম করে ফেলে, খুন করে ফেলে, আমি কি বলবো না, আমি কি তাকে এই অ্যাডভান্টেজ দিয়ে যাব? এই জায়গাটা খুব সেন্সিটিভ বাবু ভাই, আমি আপনাকে খুব দুঃখ নিয়ে বলছি। আমরা যখন দেখি যে আমরা সেনাবাহিনী পবিত্র প্রতিষ্ঠান, আমাদের এখানে তো আমরা কাউকে চ্যালেঞ্জ বাদ দিই নাই, আমরা বিচার বিভাগকেও চ্যালেঞ্জ করেছি, আমরা পুলিশের বিরুদ্ধেও বক্তব্য দিই, আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলি অমুকের গালে গালে জুতা মারো তালে তালে বলি না, প্রধানমন্ত্রীর অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে বলি না, আমরা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান তুলি বলি না। কিন্তু যখনই আমরা সেনাবাহিনীর ব্যাপারে জবাব তুলি তখন একটা প্রশ্ন আসে যে সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। আচ্ছা তাইলে সেনাবাহিনী যে বিতর্কিত কাজ করে সেটা আমি কোথায় বলবো, সেই জায়গাটা আমি তুলে ধরবো কিভাবে, এই প্রশ্নটা তো আসে। বা গণতন্ত্রের জায়গা থেকে আমাকে তো বলতে হয়, আমি কেন বলতে পারবো না? আমি রাষ্ট্রপতির বিরুদ্ধে বলতে পারি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারি, সেনাপ্রধানের বিরুদ্ধে বলতে পারবো না কেন? এই যুক্তিটা তো আছে। এই জায়গাটা থেকে আমাকে চেকস অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আমাকে এই ধারণাটা সেনাবাহিনী থেকেও বলতে হবে যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে হ্যাঁ আমি শুনবো। আবার আমাকেও বলতে হবে যে আমি সবাইকে বিতর্কিত করতে পারবো না, কাউকে না কাউকে আমাকে রাষ্ট্রের জায়গা থেকে আমাকে মানতে হবে। দেখেন আমাদের দলেও এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, উনি অনেকগুলো বিষয়ে খুব স্পষ্ট কথা বলেছেন। এটা নিয়ে আমাকে অনেকে বলে যে আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি বললাম যে হ্যাঁ, আমরা যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমাদের কথার মধ্যে যদি অযৌক্তিক কিছু থাকে সেটা বলেন, আমরা সংশোধন করে নেব। কিন্তু প্রথম মৌলিক প্রশ্ন হচ্ছে আমি বলতে পারবো কিনা। এখন আসেন হাসনাত আবদুল্লাহর কথা আপনি বলেছেন, যে হাসনাত আবদুল্লাহরা বলেছে সেনাবাহিনীর দিকে খেয়াল রাখেন, উত্তরপাড়ার দিকে খেয়াল রাখেন, ষড়যন্ত্র হচ্ছে কিনা খেয়াল রাখেন। এই কথাগুলো একটা অ্যাপারেন্টলি একটা সন্দেহ, সংশয়, উত্তেজনা তৈরি করে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এটাই হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স। সেনাবাহিনী প্রধান যে জবাবটা দিয়েছেন অসাধারণ জবাব দিয়েছেন। উনি যদি বলতেন যে হ্যাঁ সেনাবাহিনীর অস্তিত্বের সাথে প্রশ্ন করে, এটা আমরা দেখে নেব, তাহলে কি হইতো? হ্যাঁ, উনি যখন বলেছেন যে না ওরা ছোট মানুষ বলেছে, অসুবিধা নাই, আমরাও দেখব, সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আসলে অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং একদিন ওরা বুঝবে, অসাধারণ জবাব হয়েছে, যেটা আমাদের রাজনীতিবিদেরা করতে পারেন না। উনি কিন্তু সুন্দরভাবে জবাব দিয়েছেন। আমার এই জন্য কথা হচ্ছে যে সমালোচনাকেও গ্রহণ করতে হবে, আবার এই মোটিভেশনটাও চালু রাখতে হবে যে বাবা তোমার বাবা মায়ের বিরুদ্ধেও কথা বলতে একটু মানে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমি হুট করে কোর্টের বিরুদ্ধে কথা বলে দিলাম, আমাদের আদালত অবমাননার একটা ব্যাপার আছে না, আদালতের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রেও যৌক্তিক দায়িত্বশীল হতে হবে। তো শেখ হাসিনা তো সেটা ভেঙে দিয়েছে। কিন্তু মঞ্জু ভাই আমি একবারে শেষ করে দিচ্ছি, একটা বিষয় তো খুবই পরিষ্কার, মানে এখন পর্যন্ত আপনি আমাদের চেয়ে ভালো জানেন, ফ্যাক্ট ফাইন্ডিং যেটা আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়া এবং বাইরের বিভিন্ন রাষ্ট্রদূতদের যে আলোচনা এসেছে আপনাদের কথা, যে এই জেনারেল ওয়াকার শেখ হাসিনার নিয়োগকৃত সেনাপ্রধান এবং তার আত্মীয়, তারপরেও সেনাপ্রধান 3 তারিখে যে দরবার করেছে 3 আগস্ট 2024, সেই দরবার থেকেই তো খবর লিক হলো যে এই আন্দোলন তিনি দমন করবেন না, এবং তিনি আসলে 4 তারিখে তার বন্দুকের নলটা ঘুরিয়ে দিয়েছিলেন, মানে সরকারের দিকেই, সরকারের বিপক্ষেই চলে গিয়েছিল, যে কারণে ছেলেপেলেরা ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করতে পেরেছে। চিটাগাঙে যখন বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ছাত্রলীগ পিটাতে আসছিল, তখন সেনাবাহিনী তাদেরকে নিউ মার্কেটে দিয়ে কর্ডন করে কাভার করে তারা তাদেরকে প্রোটেকশন দিয়েছে। তো এটা তো সেনাপ্রধানের একটা ভূমিকা খুব ইতিবাচক ছিল। সেনাপ্রধান চাইলে তো 5 থেকে 8 তারিখে আপনার হয়নি, সরকার গঠন হয়নি, তখন তো নানা সুযোগ ছিল যে সেনাপ্রধান চাইলে ক্ষমতা নিতে পারত, জনগণের একটা পক্ষ কি সাপোর্ট দিত বা দিত না সেটা না। কিন্তু আমি বলছি এরপরে কি আসলে ধরেন রাস্তায় কি এটা শুনতে আপনার পছন্দ হবে, ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, মানে এইটাকে আসলে খুব শোভনীয় কিনা একটা মানে গণ অভ্যুত্থানের দেশের পরে যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় তখন এই ঐক্যবদ্ধ শক্তিগুলো ডিভাইডেড হয়ে গিয়েছিল? না, এটা তো সত্য কথা যে আমি আপনাকে বললাম যে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে, যেমন দেখেন আমাদের ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে খুব
তোলপাড় হয়েছে, খুব তোলপাড়, উনি বলেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, আমরা গেট উড়িয়ে দেব। এই কথাটা কখনকার কথা? এটা কিন্তু আন্দোলনের সময়কার কথা। যেই সময়টাতে আমরা তখন পুরো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। আচ্ছা ধরেন আমরা তো গণভবন উড়িয়ে দিয়েছি এক সেন্সে, তাই না? তো গণভবন উড়িয়ে দেওয়া বৈধ, আর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া কি অবৈধ? এই মুহূর্তে আমি যদি বলি যে যমুনা উড়িয়ে দিব, এই মুহূর্তে আমি যদি বলি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, এটা কিন্তু সিরিয়াসলি অফেন্স, অবশ্যই, ঠিক আছে? কিন্তু ওই সময় আমরা যখন বলেছি, যেমন ধরেন জিয়াউর রহমান যখন কমান্ড ব্রেক করে বিদ্রোহ করলেন, ওটা তো বিদ্রোহ, ওটা তো রাষ্ট্রদ্রোহী পজিশন। সফল না হলে তাই ছিল, কি সফল না হলে তো উনি ফায়ারিং স্কোয়াডে প্রথম ইভেন মারা যেতেন। 5 তারিখে যদি শেখ হাসিনার সরকার টিকে যেত কোনো কারণে, এবং ওয়াকার সাহেব এই বা সেনাবাহিনীর যে অংশটা তাদেরকে সাপোর্ট করেনি বা সরকারকে, তারও কিন্তু একই অপরাধে আমি তো বললাম যে যে সমস্ত পুলিশ আমাদেরকে গুলি করেছে ওরা এখন পদক পাইতো, তারা এখন শ্রেষ্ঠ পদক পাইতো, আর আমরা হইতাম রাষ্ট্রবিরোধী, আমাদের সবারই জেল জুলুম গুম হয়ে যেতে পারতাম আমরা। কথা হচ্ছে এই ধরনের ক্রুশিয়াল টাইমে পরে একটা রিকনসিলেশন লাগে। ধরেন আপনি 10টা দিন আমার ক্ষতি করেছেন, আপনি আমার শত্রু, কিন্তু আমার যখন জীবন মরণ সংকট, আমার পাশে যখন কেউ নাই, আপনি এসে দাঁড়িয়ে আমাকে 1 গ্লাস পানি খাওয়াইলেন, বা আমাকে এক ব্যাগ রক্ত দিলেন, বা বললেন যে ভাই ঠিক আছে আমি আছি আপনার সাথে, আর চিন্তা করেন না। তা আমার জীবনের কিন্তু অতীতের সব কিছু কিন্তু আপনার কাছে তখন গৌণ হয়ে যায়, তাই না? এই জন্য আমি সবসময় বলি যে এই সেনাবাহিনী শেখ হাসিনার ক্রীড়ানক হিসেবে কাজ করেছে। কারা করেছে কারা করে নাই আলাদা জিনিস। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করিয়েছে, সেই দায় থেকে এই কমান্ড কেউ মুক্ত না। কিন্তু যখন একটা চূড়ান্ত জায়গায় এসে তারা বলেছে নো, সেদিন কিন্তু তারা শেখ হাসিনাকে অগ্রাহ্য করেছে। রাইট। ফাইনালি বাংলাদেশের 3টা বড় ঘটনা আমি বলি, 71, 90, 24, তিনটাতে দেখবেন সেনাবাহিনীর সহযোগিতা জনগণের পক্ষেই ছিল। সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না জনগণের দিকে এসে দাঁড়িয়েছে ততক্ষণ কিন্তু আমরা বিজয়ী হতে পারি নাই। 90ও এরশাদকে, মানে জেনারেল নুরুদ্দিন এরশাদকে বলেছেন নো। এবারও আমরা দেখেছি কিভাবে করেছে, কারা ছিল, কি ছিল, সেটা আমাদের বিষয়। আমরা দেখছি অ্যাজ এ ইনস্টিটিউশন সেনাবাহিনী বলেছেন নো, পুলিশ র্যাব করছে তোমরাও করো, বলছে না আমরা জনগণের উপর গুলি চালাবো না। 71-এ এত সংগ্রাম, এত ঘোষণা, সবকিছু ম্লান করে দিয়েছে জিয়াউর রহমানের একটা ঘোষণায়। এবং আর্মি যখন ব্রেক করেছে, আর্মির মধ্যে যখন ডিভিশন হয়েছে, তখনই আমাদের যুদ্ধটা শুরু হয়ে গেল। হিস্ট্রিক্যাল এই জায়গাগুলো যত বেশি আলোচনা করব তত আমাদের সমাধান আমরা খুঁজে পাবো। সুতরাং হ্যাঁ, আবেগপ্রবণভাবে কেউ যদি স্লোগান দেয় হাসনাত না ওয়াকার, দিতেই পারে, কিন্তু পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করবে না এবং এটা সাস্টেন করবে না। কোনো না কোনোভাবে হোক, আমাকে তো এখন পুলিশ লাগছে রে ভাই, আমি এই পুলিশের বিরুদ্ধেই তো লড়াই করেছি, এই পুলিশকে পিটিয়েই আমি বিজয়ী হয়েছি। পুলিশ যদি পিটানো না হয়তো জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। আমাকে আপনি যত দেশদ্রোহী বলেন আর আমাকে যত বলেন, বলতে পারেন, এই গণ অভ্যুত্থানের সাফল্যের একটা প্রধান দিক হচ্ছে যখন মানুষ পুলিশকে পিটানো শুরু করেছে, জনগণ যখন পুলিশকে প্রতিরোধ করা শুরু করেছে, তখনই খেলাটা ঘুরে গেছে। তখনই র্যাব পুলিশ ফেল করার পরে আর্মির কাছে যাইতে হয়েছে যে আর্মি আপনারাও আসেন আমাদের সাথে, গুলি চালান এদের উপরে। এখন কথা হচ্ছে যেই পুলিশকে আমরা ডিনাই করেছি, এখন তো সেই পুলিশই আমাদের লাগছে। সুতরাং এই বুঝটা যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের সবার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত রিয়েলাইজেশন না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি রাষ্ট্র আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারবো না। সুতরাং এখানে সবাইকে বুঝ নিতে হবে। ওয়াকার সাহেবকেও বুঝতে হবে, হ্যাঁ আপনি আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয়, আপনি আওয়ামী লীগের দ্বারা ইলেক্টেড হয়েছিলেন, এই কারণে আপনাকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখার একটা স্কোপ আছে, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আপনি যদি মনে করেন না আমি তো সর্বশেষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, সুতরাং আমার আগের পরিচয়কে আপনি দেখবেন কেন? ইটস এ ভাইটাল কোশ্চেন, গুরুত্বপূর্ণ যুক্তি, কিন্তু আপনাকে ওইটা বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে। উনি যতই আত্মীয় হোক, উনি যতই হোক, শেষ খেলাটা উনি আমাদের পক্ষে খেলেছেন, আমাদের পক্ষে শেষ দিনটা উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। এই দুই রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত বাস্তবসম্মত আমরা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক রেখায় আসতে পারবো না। আমরা এক রেখায় আসতে পেরেছিলাম বলে হাসিনার পরাজয় হয়েছিল। আমরা যদি এখন ভিন্ন রেখায় হাঁটি,
আমরা পরাজিত হব এরপরে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জয় আমরা দেখতে চাই। বাংলাদেশ জয়ী হোক সর্বত্রই, শুধু খেলার মাঠে না, আমাদের দেশ হিসেবে আমরা সব জায়গায় জয়ী হতে চাই। আমাদের মানুষগুলো, আমরা বাংলাদেশে এই 18-20 কোটি মানুষ, যেটা আমরা, যেমন প্রফেসর ইউনূস সাহেবের অনেক সমালোচনা করলে আমি একটা কথা বলি, উনি সবসময় বলে যে আমাদের সম্পদ 20 কোটি লোক, ছোট্ট একটা দেশে, এটাই হচ্ছে আমাদের বিরাট শক্তি এবং এটা মানব সম্পদ আমাদের। এবং আমরা এই 20 কোটি লোকের বাংলাদেশ একদিন আমাদের সুন্দর একটা বাংলাদেশ হিসেবে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব, এই প্রত্যাশায় আজকে শেষ করছি আজকের বলার অনুষ্ঠান। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন এক অতিথির সাথে।